দ্বিতীয় দফার নির্বাচন মোটের ওপর নির্বিঘ্নে কাটার পর আমি এ লাইনটাই আপনাদের সামনে বলবো যে পাপের ঘড়া পূর্ণ, রানীর বিদায় আসন্ন। না, রানী শব্দটা আমি কটাক্ষ করে বলছি না। তৃণমূল কংগ্রেসের রাজ্যসভার সাংসদ মেনকা গুরুস্বামী তিনি সুপ্রিম কোর্টে দাঁড়িয়ে এই প্রশ্নটি করেছিলেন বিচারপতি সূর্যকান্ত মিশ্রর সামনে, যে রানীর ওপর তো কোনো প্রশ্ন করা যায় না মমতা বন্দ্যোপাধ্যায়কে বলতে গিয়ে। বিচারপতি চমকে গিয়ে প্রশ্ন করেছিলেন রানী কাকে বলছেন। অন্যদিকে কুণাল ঘোষ মহাশয় সহ আরো যে সমস্ত তৃণমূলের নেতারা রয়েছেন অভিষেক বন্দ্যোপাধ্যায়কে অভিষেক দা বা অভিষেক বন্দ্যোপাধ্যায় বলে সম্বোধন করতে ভয় পান, হাঁটু কাঁপে। কারণ তৃণমূলের রাজত্বে অভিষেক বন্দ্যোপাধ্যায় সেনাপতি। কাজে এই রাজতন্ত্রের অবসানটা পশ্চিমবঙ্গে ভেঙে দিল পশ্চিমবঙ্গের মানুষ। আর একেবারেই পাপের ঘড়াটা পূর্ণ হয়ে গিয়েছিল ঠিক 5টি বছর আগে। শুধুমাত্র এই 5 বছর আগে আমাদের কাছে একজন জ্ঞানেশ কুমার না থাকার জন্য এই 5 বছরের দাসত্ব এক্সট্রা পশ্চিমবঙ্গবাসীকে ভুগতে হলো। কিন্তু সেই যাই হোক, সব ভালো যার শেষ ভালো তার। অন্তত দ্বিতীয় দফা নির্বাচনের পর এক্সিট পোল প্রকাশ পেতেই শাসক দলের অফিসিয়াল মুখপাত্ররা, যারা কার্যত নিজেদের বাঘের থেকেও কম কিছু মনে করতেন না, তারা এই মুহূর্তে ইঁদুরের ভূমিকায় চলে গিয়েছেন। তার কারণ বেশিরভাগ এক্সিট পোলগুলোতেই বিজেপিকে জয়ের জায়গায় দেখানো হয়েছে, যদিও ক্লোজ ফাইটে রয়েছে তৃণমূল কংগ্রেস। কিন্তু এ সমস্ত মানতে নারাজ এখনো পর্যন্ত তৃণমূলের কর্মচারী, যারা নিজেরা মনে করেন সে কুণাল বাবুদের মতো বেশ কিছু লোকজন। তারা মনে করছেন যে ভাই 2021 সালে তোমাদের এক্সিট পোল কি বলেছিল? তখনও তো তোমরা বলেছিলে এক্সিট পোলে সবাই মিলে যে এবার বিজেপি ক্ষমতায় আসছে। কিংবা দিনের পক্ষে 2024-এর বিধানসভা নির্বাচনে সেই সময়ও তো তোমাদের সমস্ত সার্ভে বলেছিল যে আবার বিজেপি সিট আগের থেকেও বেড়ে যাচ্ছে। কিন্তু সে তো হয়নি। তাহলে আপনাদের মনে কি সংশয় রয়েছে? আপনারা কি ভাবছেন পশ্চিমবঙ্গে কি হতে চলেছে? আজকে সেই জন্যই সেই তথ্য নিয়ে আপনাদের সামনে অ্যানালিসিস করব। কিন্তু আমার অ্যানালিসিস হবে একটু প্র্যাকটিক্যাল। যারা ভাববেন যে শুধুমাত্রই আপনি যেটা পছন্দ করেন সেটাই আমি বলবো, তাহলে হাত জোর করে ক্ষমা চেয়ে বলছি, তার জন্য অন্যান্য ইউটিউব চ্যানেল রয়েছে। আমি সেই তথ্যগুলোই বলবো যে তথ্যটা আমি বিশ্বাস করি, আমার ক্যালকুলেশনে যে তথ্য উঠে এসেছে আমি সেই তথ্য দিয়েই আজকের পর্ব শুরু করব। নমস্কার, আমি প্রলয়। প্রত্যেক দিনের মতো আরো একটি খবর দিয়ে শুরু করছি আজকের পর্ব, যেখানে আমি খুব আনন্দিত যে এই পরিবর্তন আসার যে সম্ভাবনা তৈরি হয়েছে, এবং আমি বিশ্বাস করি এই পরিবর্তনটা এবারে আসছে। এই পরিবর্তনের সব থেকে আলোকিত বিষয় কি জানেন? কোনো পিঠের শির দ্বারা বিক্রি করা কোনো তথাকথিত বুদ্ধিজীবীদের হাত ধরে এই পরিবর্তনটি আসছে না। পশ্চিমবঙ্গের সব থেকে মঙ্গলকারী একটি বিষয়। কারণ এই সমস্ত বুদ্ধিজীবীরা আমাদের অত্যন্ত ভাগ্য ভালো, তৃণমূলের বিদায়ের সঙ্গে সঙ্গে এদের বুদ্ধি বিসর্জন আমাদের দেশ এবং রাজ্যের পরিচালনার থেকে এদের বুদ্ধিগুলোকে বিদায় করতে হবে, এবং সেটা হয়ে গেছে। এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, কারণ এদের মধ্যে দিয়ে আসলে আমাদের আবারও বিপদে পড়তে হতো। সমর্থন করেন তো? বাকি আরো রয়েছে, বলবো আপনাদের সামনে। কিন্তু আমাকে একটু তথ্যের খাতিরে, এবার তথ্যে আসা যাক। আমি আপনাদের সামনে একটু আমাকে দেখাতেই হবে যে গতকাল বিভিন্ন সমীক্ষক সংস্থা যে রিপোর্ট প্রকাশ করেছে তা একটু আপনাকে বলতেই হবে। আপনারা শুনে নিয়েছেন, আমি জানি, মুখস্থ করে ফেলেছেন, কিন্তু আমাকে একটু বলতেই হবে। কেন বলতে হবে বলছি। তাহলে এখনো পর্যন্ত যা যা পাওয়া গেল, চাণক্য স্ট্র্যাটেজিস্ট তারা তৃণমূলকে দিচ্ছে 130 থেকে 140, বিজেপিকে দিচ্ছে 150 থেকে 160, অন্যান্য 6 থেকে 10। অর্থাৎ তাদের মতে বিজেপি ক্ষমতায় আসছে। পিপলস পালস একেবারে উল্টো, তারা বলছে তৃণমূল পাবে 178 থেকে 189। এবার আসে মাত্রিজ, যে মাত্রিজ প্রথম দুটো সমীক্ষায় তারা তৃণমূলকে এগিয়ে রেখেছিল, এক্সিট পোলের সমীক্ষায় তারা কিন্তু বিজেপিকে এগিয়ে রেখেছে। তারা বলছে তৃণমূল পাবে 125 থেকে 140, বিজেপি পাবে 146 থেকে 161, অন্যান্যরা 6 থেকে 10টি। পি মার্ক তারাও বিজেপিকে এগিয়ে রেখেছে 150 থেকে 175 আসনে, এবং তৃণমূল 118 থেকে 138। প্রজাপোল
তারা বিজেপিকে এগিয়ে রেখেছে 178 থেকে 208, 178 থেকে 208, 200 ক্রস করে দিয়েছে প্রজাপোল বলে একটি সংস্থা, এবং তৃণমূলকে দিচ্ছে 85 থেকে 110। পোল ডায়েরি তারাও কার্যত ভালোই রেজাল্ট দিয়েছে বিজেপির পক্ষে, 142 থেকে 171, আর 99 থেকে 127 দিচ্ছে তৃণমূলকে। জনমত সমীক্ষা তারা তৃণমূলকে এগিয়ে রেখেছে 195 থেকে 205, তারা তৃণমূলকে 205 করে দিয়েছে, আর বিজেপিকে 80 থেকে 90। তো যাই হোক, এরকম সমীক্ষা আপনারা দেখেছেন, কিন্তু এইখানে এই সমীক্ষাগুলো কতটা রিয়েলিস্টিক, তার কারণ ডেফিনেটলি প্রশ্ন উঠবে, যদি একটা সমীক্ষক সংস্থা বলে যে বিজেপি 200 ক্রস করবে, আর অন্যান্য আরো একটা সমীক্ষক সংস্থা বলে যে তৃণমূল 200 ক্রস করবে, তার মানে ডেফিনেটলি এদের মধ্যে কেউ একটা গাঁজাখুরি গল্প দিচ্ছে আমাদের, তাই না? মানে একই ধরনের গোষ্ঠীর মানুষের কাছে তারা রিচ করেছে, অথচ তাদের কাছ থেকে আলাদা আলাদা উত্তর পেয়েছে, এটা অসম্ভব। কুণাল বাবুরা বলছেন যে 2021 সালে তোমরা বলেছিলে তোমরা ক্ষমতায় আসবে, তো আসলে না কেন? তার বক্তব্য, উত্তরটা হচ্ছে এটাই যে 2021 সালে এক্সিট পোল, তারা রাস্তায় দাঁড়িয়ে মানুষকে জিজ্ঞাসা করেছিল যে কাকে ভোট দিয়েছে, হয়তো বলেছিল বিজেপিকে, তারা সেইভাবেই বুঝতে পেরেছিল হয়তো বিজেপি ক্ষমতায় আসবে। কিন্তু এই যে ভোটে ছাপ্পাটা যাদের মেরেছেন, এই যে ফলটা যে উল্টে পাল্টে গেছে, এটা তো আর হিসাবের মধ্যে ছিল না কোনো সমীক্ষক সংস্থার। সেই কারণেই পশ্চিমবঙ্গের কোনো এক্সিট পোল মিলতো না এতদিন। 2021 বলুন, 2024 লোকসভা বলুন, পশ্চিমবঙ্গের এক্সিট পোল মেলানোটা কার্যত অসম্ভব হয়ে পড়েছিল। তার কারণ, একমাত্র কারণ হচ্ছে এইখানে ফ্রি অ্যান্ড ফেয়ার ভোট হতো না। তাই সেই কারণে এবারে যে আভাসটা দেওয়া হয়েছে, আপনাদের আমি বলছি এইটা খুব বেশি হেরফের হওয়ার কথা নয়। এই যে বিজেপির পক্ষের যে আভাসটা দেওয়া হয়েছে, সেটা খুব বেশি চেঞ্জ হবে না, আমি আপনাদের সামনে বলছি। তার একটাই কারণ, যে এক্সিট পোলগুলো যদি সত্যিই তারা রাস্তায় নেমে করে থাকেন, তাহলে ডেফিনেটলি এই ফলগুলোই প্রতিফলিত হবে আপনারা দেখতে পাবেন। কারণ এর মধ্যে বাবেল বাস্ট হবে না, এর মধ্যে ভুয়ো ভোটার নেই যে সমীক্ষক সংস্থা সেটা ক্যালকুলেট করতে পারেনি। তো যাই হোক, আমি আপনাদের সামনে বুথ ফেরত সমীক্ষা আমি বলবো না, কিছুটা আভাস দিয়েছি। আমি আমার বুথ ফেরত সমীক্ষার একটা ছবি আপনাদের সামনে দেখিয়েছিলাম গতকাল এক্সিট পোল হিসাবে, আবারও আপনাদের দেখাচ্ছি। এই ছবিটা হচ্ছে আমার এক্সিট পোল, এটা থেকে আপনি যা মানে বুঝতে পারবেন সেটাই। এইটাই হচ্ছে আমার এক্সিট পোল। আমি এই মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি। আপনারা বিগত 15 বছরে এত ঝড় ঝাপটা ঝঞ্ঝা গিয়েছে আরজি করের মতো টানা 3 মাসের আন্দোলনে মমতা বন্দ্যোপাধ্যায়ের এই রকম ফ্যাকাশে মুখ দেখেননি। তাকে মানে রাগান্বিত ক্রুদ্ধান্বিত দেখেছেন, কিন্তু এই রকম ছেড়ে দেওয়া মুখ কখনো দেখেননি। এবং শুধু এটা নয়, আমি আপনাদের সামনে একটা লিস্ট দেখাচ্ছি। এই লিস্টটা হচ্ছে 1951 সাল থেকে 2026, এই 36টি টার্মে এখনো পর্যন্ত পশ্চিমবঙ্গে যতগুলো নির্বাচন হয়েছিল, এই প্রত্যেকটি নির্বাচনে ভোটের পার্সেন্টেজ আপনাদের সামনে আমি দেখাচ্ছি। প্রত্যেকটি নির্বাচনে 1951 থেকে 2026 প্রত্যেকটি টার্মের ভোটের পার্সেন্টেজ। লাস্ট রোটা হচ্ছে ভোটের পার্সেন্টেজ। ভিডিওটাকে মানে স্থির করেও দেখতে পারেন যদি চান, আমি বলে দিচ্ছি। এর সর্বশেষ 36 নম্বর রো, যেটা হলুদ করে দেওয়া রয়েছে, তার লাস্ট রো, অর্থাৎ একেবারে ডান দিকের তলার রোতে লেখা রয়েছে 92.47। এটা এবারের পার্সেন্টেজ ভোট। এই 36টির মধ্যে এর আগে কোথাও 90 ক্রস করেনি। পশ্চিমবঙ্গের ইতিহাসে এর আগে বলা হচ্ছিল, কেউ মনে করতে পারছেন না, আমি আপনাদের বলছি মনে করতে পারার নয়, পশ্চিমবঙ্গের ইতিহাসে 90% পোল 1951 সালের পর থেকে, সংবিধান রচনার পর থেকে হয়নি। এবং সব থেকে বেশি এর পরে পোল হয়েছিল 84%, 84.72%। সেটা কোন সাল? 2011 সাল। সে সালে কি হয়েছিল? পরিবর্তন হয়েছিল। এইটা আমার এক্সিট পোল। মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখের ছবি যদি আমার এক্সিট পোল হয়ে থাকে, এইটাও আমার এক্সিট পোল। যে 84.72% 2011 সালে যখন মানুষ ভোট দিয়েছিল, তখন পরিবর্তন হয়েছিল, বামফ্রন্টের ক্ষমতা থেকে পরিবর্তন এসেছিল। এবারে 92.47%। কিন্তু এখানে একটা জিনিস মাথায় আপনাদের রাখতে হবে, সেটা হচ্ছে এই ভোটের পার্সেন্টেজ ডেফিনেটলি কিছুটা বাড়তো, যেহেতু এসআইআর এর পরে বেশ কিছু নাম বাদ গেছে।
কিন্তু আমি আপনাদের সামনে বিগত পর্বগুলোতে ধারাবাহিকভাবে দেখিয়েছি যে যা নাম এশায়ারে বাদ গেছে তার থেকেও বেশি মানুষ ভোট না দিলে এই পার্সেন্টেজ রিচ করা যায় না। আমি আপনাদের সামনে ম্যাথামেটিক্যালি ক্যালকুলেশন করে, জেলা ভিত্তিক ক্যালকুলেশন করে বলেছি। আমি আপনাদের সামনে আরো একটা জিনিস বলেছিলাম, আমি বলেছিলাম যে মুসলমানরা এমনিতেই সমস্ত জায়গায় বেশি পরিমাণ তারা ভোট গ্রহণে অংশগ্রহণ করেন, হিন্দুদের সেখানে পার্সেন্টেজ অফ ভোট কাস্টিং ইজ ভেরি মাচ লেস দ্যান দ্যাট অফ এনি মুসলিম কমিউনিটি। কিন্তু এই জায়গাটা এবারে ব্রেক হয়েছে। আমি জেলা ভিত্তিক ধরে বলেছিলাম যে এবারে যদি ধরেও নেওয়া যায় যে মুসলমানরা 100% ভোট দিয়েছে, তা সত্ত্বেও এটা মানতে হবে যে হিন্দুরাও 90% ভোট দিয়েছে, তবে গিয়ে ভোটের পার্সেন্টেজটা 93% রিচ করেছে। শুভেন্দু অধিকারী ভবানীপুরে কার্যত এই একই কথা বললেন। আমি শোনাবো শুভেন্দু অধিকারীর বক্তব্য। লক্ষণীয় বিষয় হলো হাউসিং এবং যারা কোনোদিন ভোটদান করেন তারা এবারে ভোট দিয়েছেন। বিগত নির্বাচনগুলিতে 63, 82 এবং 77 নম্বর ওয়ার্ডে মুসলমান বুথগুলোতে 95% করে ভোট পড়ত। এবারে হিন্দু বুথগুলোতে 95% করে ভোট পড়ত। শুনলেন? এটা যদি আরো একটা তথ্য হয়, তাহলে যে তথ্যটা দিতে এবার বাকি রয়েছে সেটা হচ্ছে মহিলাদের একটা বিরাট পরিমাণের অংশগ্রহণ এবারের নির্বাচনে। এবারের নির্বাচনে মেল অর্থাৎ পুরুষদের তুলনায় মহিলাদের পার্সেন্টেজ অনেক বেশি। প্রথম পর্বে পুরুষ ভোট দিয়েছিল 92.34%, মহিলারা ভোট দিয়েছিল 94.1%। দ্বিতীয় ফেজে পুরুষরা ভোট দিয়েছে 91.07%, মহিলারা ভোট দিয়েছে 92.28%। সেখানে পুরুষরা ভোট দিয়েছে 91.74%, মহিলারা ভোট দিয়েছিলেন 93.24%। আপনাদের কি অ্যানালিসিস আমি জানি না, তবে আমি আপনাদের সামনে 100% বলছি, গতবার যে মহিলারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ভোট দিয়েছিলেন, এবারে মমতা বন্দ্যোপাধ্যায় তার থেকে কম ভোট পাবেন, একটা এক্সট্রা মহিলা ভোট যোগ হবে না। তার প্রধানত দুটি কারণ। আমরা যেটুকু অ্যানালিসিস করেছি, একদম ডিপ ড্রাইভ অ্যানালিসিস করেছি, তাতে করে পরিষ্কার মমতা বন্দ্যোপাধ্যায় গতবারের মহিলা ভোট যা পেয়েছিলেন এবারে তিনি ধরে রাখতে পারবেন না। অন্তত 1% হলেও তার মহিলা ভোট কমবে, কম করে বলছি। এই সংখ্যাটা আরো অনেক যত বাড়বে তত মমতা বন্দ্যোপাধ্যায়ের ধস নামবে আসনের দিক থেকেও। এর দুটি কারণ। এক হচ্ছে প্রথম এবং প্রধান কারণ কোনটা? লক্ষ্মীর ভান্ডার না। প্রথম এবং প্রধান কারণ হচ্ছে আরজি কর এফেক্ট। মহিলাদের মনে এত ভয়, এত ঘৃণা, এত মমতা বন্দ্যোপাধ্যায়ের এই অদ্ভুত ধরনের কথাবার্তা, এবং একটি মাকে, যে মা কোনোদিন ভাবেননি রাজনীতির আঙিনায় আসতে হবে, সেই মা রাজনীতির আঙিনায় এসে লড়াই করছেন, তার ওপরেও তৃণমূল কংগ্রেস হামলা চালাচ্ছে, পিছু থাকেনি সিপিএমও। তো সেই মহিলারা কিন্তু এবারে আপনি জিজ্ঞেস করবেন, আপনি প্রত্যেক আপনার বাড়ির মা বোনকে জিজ্ঞাসা করবেন এবারে ভোট আপনি কেন বিজেপিকে দিয়েছেন, যদি দিয়ে থাকে জিজ্ঞাসা করবেন, বলবেন না যে চাকরির জন্য, বলবেন যে আরজি করের জন্য। 100-র মধ্যে মহিলারা 65 জন মহিলা এই কথা বলবেন। দ্বিতীয় কারণ হচ্ছে যে সমস্ত পিছিয়ে পড়া মহিলাদের 1,500 টাকা মাসে প্রয়োজন, তারা ফিল করেছে যে 3,000 টাকাটা তাদের বেশি প্রয়োজন। 1,500 যদি মমতা বন্দ্যোপাধ্যায় দেয় তাহলে 3,000টা আরো বেশি, তাদের ডবল টাকা পাবেন। এবং এই প্রচারটা বিজেপি করতে পারেনি, তাদের সংগঠনের জোর নেই। এই প্রচারটা স্বয়ং মুখ্যমন্ত্রী করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেকটি জায়গা থেকে, মঞ্চের ওপর থেকে বলেছেন, তোমরা আমার লক্ষ্মীর ভান্ডারের 1,500 টাকা নিও, ওদের অন্নপূর্ণা ভান্ডার না কি নামটা এক্স্যাক্টলি আমার মনে নেই, যে ওই ভান্ডারের কিন্তু তোমরা 3,000 টাকা নিও না, ওরা টাকা দেবে পরে নিয়ে নেবে। মানুষ কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়কে বিশ্বাস করে কতটা সে জানেন আপনারা। কিন্তু মানুষ বুঝতে পেরেছেন, যারা জানতেনও না তারাও বুঝতে পেরেছিলেন যে তাহলে বিজেপি এরকম একটা প্রকল্প আনছে, 1,500-এর বদলে 3,000 দেবে। এবার এই আলোচনাগুলো বাড়ির মধ্যে করে তাদের কাছে এই কনফার্মেশনটা, তারা বোকা নন। মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে যতটা বোকা মনে করে ততটা বোকা নন তারা। এইখানে কিন্তু মহিলা এফেক্টটা কিন্তু এসেছে, আমি আপনাদের সামনে বলেছিলাম। 2টি এম এর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সরকার টিকে আছে, এটা আমার অ্যানালিসিস নয়, এটা তাবর তাবর
মানে রাজনৈতিক এক্সপার্টদের অ্যানালিসিস, একটা মুসলিম ভোট, একটা মহিলা ভোট। আমি আপনাদের সামনে বলছি, যে সমস্ত মানুষ বলছেন মুসলিম ভোট তৃণমূল পাবে না, আমি বলছি এটা ভুল ধারণা। মমতা বন্দ্যোপাধ্যায় মুসলিম ভোট পাবেন, এবং সেই কারণেই আপনারা আমাকে অনেকে জিজ্ঞাসা করছেন, কমেন্টেও লিখছেন যে প্রলয়বাবু আপনি অতটা আশাবাদী নন। আমি আপনাদের সামনে গত পর্বের ভিডিওয় বলেছিলাম যে এবারের নির্বাচনে কোনো রাজনৈতিক দল 170-এর ওপরে যাবে না, এটা আমার প্রেডিকশন। আমি নগণ্য মানুষ, আমার ভুল হতে পারে। 170 ক্রস করবে না, ম্যাক্সিমাম 160-এর মানে ভেতরেই থাকার সম্ভাবনা বেশি, এবং দুটো রাজনৈতিক দল একটু কাছাকাছি হবে। মানে আমার প্রেডিকশন হচ্ছে একজন 80 হয়ে যাবে আর একজন 180 হয়ে যাবে, এই ব্যাপারটা কখনো হবে না। এর মূল কারণ হচ্ছে যে এই যে সংখ্যালঘু ভোটের আপনারা কথা বলেন, এরা এবারও জোটবদ্ধ হয়ে একদম একটি রাজনৈতিক দলকেই ভোট দেবেন, আপনারা দেখবেন। তার কারণ এরা এই ব্যাপারে অত্যন্ত সচেতন। তারা জানেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের ক্ষতি করেছেন, কিন্তু তারা মনে করেন কোনোভাবে যে মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া তাদের গতি নেই। কেন? তার কারণ তাদের কিছু যুব সমাজ যারা চাকরির দিশা পান না, প্রপার শিক্ষা পান না, তারা কিন্তু ঈদের দিন খালি হেলমেট ছাড়া রাস্তায় ঘোরার অনুমতি পান, রাতের মধ্যে তাণ্ডব করার অনুমতি পান। তারা এইগুলো এনজয় করেন, এবং সেই কারণে এটা একটা কারণ। এবং আরো ওই বিজেপি তাড়িয়ে দেবে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন এনআরসি আসলে, এই সমস্ত কারণ মিলিয়ে তারা মমতা বন্দ্যোপাধ্যায়কে ছাড়া দ্বিতীয় কোনো নাম নেবেন না। এটি যদি একটা কারণ হয়, তৃণমূলের সংগঠন রাতারাতি শেষ হয়ে গেছে বলে যারা ভাবছেন, সেটা কোনোদিনই ভাববেন না। যারা বলছেন যে বিজেপি 200 পেয়ে যাবে আর তৃণমূল 80 পেয়ে যাবে, আমি তার দলের মধ্যে নেই, আমি চাইলেও আমি সেই দলের মধ্যে নেই। মানে দেখুন, ওই যে বললাম, আপনি মনে মনে যা কিছু ভাবতে পারেন, কিন্তু আপনি অ্যানালিসিস দিয়ে যদি আসেন, তাহলে তো আপনাকে একটা প্রকৃত অ্যানালিসিস করতে হবে। তৃণমূলের সংগঠন কালকে ছিল আর আজকে উধাও হয়ে গেল, এটা কোনোদিনই নয়। তৃণমূলের সংগঠন যেখানে ছিল, সেখানে কিন্তু আপনি ভোটের মানে আগের দিন, ভোটের সারা বছর আপনি হুমকি ধমকি দিয়ে রেখেছেন। আপনার বাড়ির পাশেও বসে সন্দেশখালির খবর জানতেন, যদি না মহিলারা ওইভাবে বেরিয়ে আসতো। আমরা তো এই রাজ্যেই থাকতাম, এই রাজ্যেরই তো সাংবাদিকরা থাকতো, জানতেন। এইরকম পশ্চিমবঙ্গের হাজারো সন্দেশখালি রয়েছে, সেটা জানেন। সেখানে যতই পুলিশ ফোর্স থাকুক বা যাই থাকুক, তারা এমন কিছু ভয় পায়। আপনাদের ভিডিও দেখিয়েছিলাম, তৃণমূলের লোকজন গিয়ে বলছে যে তোমরা ভোট কাকে দিচ্ছ সে খবর পেয়ে যাব ঠিক। কোথাও আতর লাগানো হয়েছে, কোথাও সেখানে সেলোটেপ দিয়ে আটকে দেওয়া হয়েছে। এইগুলো তারা জানতেন। তাদের ইচ্ছা থাকলেও অন্য রাজনৈতিক দলকে তারা ভোট দিতে এবারে পারবেন না। সেই কারণেই আমি এতটা আশাবাদী নই যে বিরাট মার্জিনে জিতে যাবে, এই জন্যই আমি আশাবাদী নই। আমি এটা বলছি না যে মানুষ চাইছে না পরিবর্তন, মানুষ পরিবর্তন যেটা ভাবে চাইছে সেটা হলে কার্যত বিজেপি সত্যি 200-র কাছাকাছি চলে যেত। কিন্তু বেসড অন দ্য কারেন্ট সিচুয়েশন আপনাকে কল্পনা করতে হবে। এবং এইখানে বিজেপি গতকাল নির্বাচন কমিশনের কাছে ফলতাতে পুরো কনস্টিটিউয়েন্সিতে একবারে পুনর্নির্বাচন চেয়েছে। শুধু তাই নয়, আমাদের মুখ্য নির্বাচনী আধিকারিক যিনি রয়েছেন মনোজ আগরওয়াল, তিনি 77টা বুথের কথা বললেন। 77টা বুথ থেকে এরকম বিভিন্ন রিপোর্ট এসেছে। তার মধ্যে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের দক্ষিণ 24 পরগনার বিভিন্ন জায়গা, ডায়মন্ড হারবার, মগরাহাট, এই সমস্ত জায়গা থেকেই 80-90% অভিযোগ। সেই জায়গাগুলোতে আবারও পুনর্নির্বাচন হবে। মানে এখনো আমি যখন খবর করছি তখনও ফাইনালাইজ হয়নি, কিন্তু এগুলোতে আবারও পুনর্নির্বাচন হবে, এবং ডেফিনেটলি খুব তাড়াতাড়ি, ম্যাক্সিমাম 1 তারিখ বা 2 তারিখের মধ্যে এগুলো করে নিতে হবে। তো এই সমস্ত বিষয় ধরার পর আপনাদের সামনে আমি বলতে পারি যে যতটা ভাবছেন আপনারা ততটা কিন্তু রাতারাতি হবে না। হ্যাঁ, একবার যদি পুলিশ প্রশাসনটা বিজেপির হাতে চলে আসে এবং সেটা যদি 6 মাস থাকে, তারপরে যদি আবার 6 মাসের মধ্যে যদি একটা নির্বাচন হয়, তখন আপনারা যে প্রেডিকশনটা আজকে বসে করছেন, কেউ বলছেন 220, কেউ বলছেন 230, আমি তখন মানবো যে হ্যাঁ ওটা হবে। কিন্তু প্রথম চান্সেই, ফার্স্ট চান্সে এটা হবে না। গ্রামের মানুষরা তারা মনে করেন যে আমি বাবা বিজেপিকে দেবো না, এবারে দরকার হলে আমি ওই তৃণমূলকেই দিই, ওরা বাবা 18 লাগিয়ে রেখেছে না, কোথায় কি ক্যামেরা লাগিয়ে রেখেছে, বা আমি বাইরে যাব আমার হাসি দেখে বুঝে যাবে, বা কিছু একটা ভাবে বুঝে দেবে, ও বলে দেবে।
আঙুলের মুভমেন্টটা লক্ষ্য করেছে, এই প্যানিক এখনো তাদের রয়েছে বলে আমার ব্যক্তিগতভাবে মতামত। আমি ভুল প্রমাণিত হলে ভাববো যে আমি ভুল ছিলাম, কিন্তু এনিওয়ে মানে আমি যদি ভুল প্রমাণিত হই আমি সব থেকে খুশি হব আপনাদের মতো করে। কিন্তু তা যাই হোক, মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবিটা অন্তত বলে দিচ্ছে আপনাদের। আমি কিন্তু নিরাশা করছি না, আমি বলছি যে বিজেপির এবারে পরিবর্তনটাই স্বাভাবিক, কিন্তু এবারে একটা অদ্ভুত পরিস্থিতি সৃষ্টি হলেও হতে পারে। আপনারা লিখে জানান, এক হচ্ছে আবেগ, আবেগ থেকে আপনি 200 300 400 600 দিতে পারেন, আর একটা হচ্ছে আপনার রিয়েলিস্টিক ভিউ থেকে, সেইটা আমি আপনাদের সামনে বোঝানোর চেষ্টা করলাম। দেখুন, পরে অনেক কথা বলবো, আগে হোক 4ঠা মেটা যাক, পরে অনেক কথা বলবো, অনেক জমানো দুঃখ বেদনা কার সঙ্গে শেয়ার করবো, আপনাদের সঙ্গেই তো শেয়ার করবো, তাই আপনারাই বোঝেন আমাকে। এনিওয়ে, আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, এখনকার মতো এখানে শেষ করলাম।